আসসালামু আলাইকুম। আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন এর দ্বিতীয় ক্লাস করব। আমরা প্রথম ক্লাসে বেসিক বিষয়গুলো আলোচনা করছিলাম, আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। আচ্ছা, আমাদের এই আলোচনার বিষয়গুলো হচ্ছে আপনার বুট বইয়ের 62 পেজে আছে। অর্থাৎ যদিও বা এই বিষয়গুলো লেনদেনের অংশ না, আমরা যে আলোচনাগুলো করতেছি এগুলো হচ্ছে জাবেদের অংশ, অর্থাৎ জাবেদ অধ্যায় থেকে আলোচনাগুলো করা হচ্ছে। আমি করাচ্ছি, আপনারা করেন, ইনশাল্লাহ আপনারা হচ্ছে অ্যাকাউন্টিং ইনশাল্লাহ প্লাস পাবেন। অধ্যায় যদিও বা লেনদেন, কিন্তু করাচ্ছি জাবেদের বিষয়গুলো। কেন? সেটা হচ্ছে আপনি আরও কয়েকটি ক্লাস করলে তখন বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এখন আমাদের আলোচনার মধ্যে আসি। আমাদের এক নম্বর কি বলছে কতে, পণ্য, মাল, চেক প্রভৃতি নামে কোনো হিসাব হবে না। অর্থাৎ মনে করেন আমি একটা পণ্য কিনলাম বা পণ্য বিক্রি করলাম, পণ্য হিসাব এটা লিখা যাবে না। মানে বিষয়টা হচ্ছে কি, পণ্য হিসাব, মাল হিসাব, চেক হিসাব এগুলো লিখা যাবে না। যদি পণ্য এবং হচ্ছে মাল বলে তখন আমরা লিখব ক্রয় হিসাব, আর বা বিক্রয় হিসাব, সেটা আমরা যখন করবো তখন বুঝবো। আর যদি চেক বলে তখন লিখবো হচ্ছে ব্যাংক হিসাব। মানে চেক মানে ব্যাংক আর পণ্য মানে ক্রয় বিক্রয় হিসাবে, এরকম আর কি। আচ্ছা, প্রথমে বলছে কি পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় মানে কি, এই যে আমার হাতে মার্কার আছে, আমি এটা কারো কাছে বিক্রি করলাম। তাহলে আমি যদি মার্কারটা বিক্রি করি তাহলে আমার কি আসবে, আমার কাছে হচ্ছে নগদ টাকা আসবে। কি আসবে? নগদ টাকা। ওই জন্য হচ্ছে নগদের হিসাব। আর এই যে বিক্রয় করলাম না, এই যে বিক্রয় হিসাব। তাহলে হচ্ছে পণ্য বিক্রি করলাম, কোনো জিনিস যখন বিক্রি করি তখন আমার কাছে কি আসে, আমার কাছে হচ্ছে টাকা আসে, এই যে ওই জন্য নগদের হিসাব। আর বিক্রয় করলাম, বিক্রয় হিসাব। এবার প্রশ্ন হতে পারে, স্যার কেন এটা ডেবিট করছেন, কেন এটা ক্রেডিট করছেন? আমরা আগের ক্লাসে দেখছিলাম সম্পদ এবং হচ্ছে ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট, যদি হ্রাস পায় ক্রেডিট। আয়, এই যে আয়, দায়, মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তখন হচ্ছে ক্রেডিট, যদি হ্রাস পায় তখন হচ্ছে ডেবিট। তাহলে আমরা জানলাম কি, সম্পদ এবং হচ্ছে ব্যয়, সম্পদ এবং হচ্ছে ব্যয় যদি বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পায় ক্রেডিট। আয়, দায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আচ্ছা, পণ্য বিক্রয়, আমরা পণ্যটা বিক্রি করে কি পেলাম, টাকা পেলাম, ওই জন্য নগদান হিসাব। আর বিক্রয় করলাম, বিক্রয় হিসাব। প্রশ্ন হচ্ছে কেন ডেবিট? আমি যখন একটা পণ্য বিক্রি করলাম তখন আমার কাছে নগদ টাকা আসছে, তাহলে নগদ টাকা বাড়ছে না? তাহলে নগদটা কি আমার জন্য সম্পদ, সম্পদ বাড়লে কি হয়, ডেবিট, ওই জন্য হচ্ছে নগদান হিসাব, ডেবিট। এরপর বিক্রয়, বিক্রয় মানে কি, এটা আমার জন্য হচ্ছে আয়, আয় সবসময় কি হয়, ক্রেডিট। এই যে বিক্রয় হয়েছে আয়, আয় কি হবে, ক্রেডিট। অথবা আমরা যখন কোনো জিনিস বিক্রি করি তখন কিন্তু আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যায়। আমরা যখন কোনো জিনিস কি করি, বিক্রি করি, তখন আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়, বেড়ে যায়, ওই জন্য হচ্ছে মালিকানা সত্ত্ব যদি বাড়ে তখন হচ্ছে ক্রেডিট হয়, ওই জন্য হচ্ছে ক্রেডিট। আর যারা বুঝে না, সহজ করে বলতে গেলে, আমি যখন বিক্রি করছি নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট, বিক্রি করছি মানে আমার আয় হয়েছে, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপর পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। অর্থাৎ আমি এই পণ্যটা কিনলাম, এই পণ্যের দাম হচ্ছে 10,000 টাকা। তা আমি যখন এটা ক্রয় করব, ক্রয় করে কি দেওয়ার কথা, নগদ টাকা দেওয়ার কথা, কিন্তু আমি নগদ টাকা দিই নাই, এই যে চেক প্রদান মানে হচ্ছে চেক দিলাম। তাহলে আমি ক্রয় করছি না, এই যে ক্রয় হিসাব, কি দিলাম, চেক দিলাম। একটু আগে বলছিলাম চেক হিসাব কি লিখা যায় না, কি লিখতে হবে, এই যে ব্যাংক হিসাব। তাহলে ক্রয় করছি, ক্রয় হিসাব, ক্রয় করে কি দিছি, চেক দিছি, এই যে ব্যাংক হিসাব। এখন প্রশ্ন হতে পারে, স্যার কোনটা ডেবিট কোনটা ক্রেডিট?
এই যে ক্রয় হিসাব ডেবিট। ক্রয় করলে আমার কি আয় হয় না ব্যয় হয়? ব্যয়, ওই যে ডেবিট। আর আমি যখন একটা জিনিস ক্রয় করে চেক দিলাম, তাহলে আমার ব্যাংকে টাকার পরিমাণ বাড়ছে না কমছে? তাহলে কমে গেছে, মানে সম্পদের পরিমাণ কমে গেছে। এই যে সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। এই যে ব্যাংক হিসাব ক্রেডিট। আসলে বিষয় হচ্ছে আমি যখন ক্রয় করি তখন আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়। তো মালিকানা সত্ত্বের পরিমাণ কমলে তখন কি হয়? ডেবিট। যারা বেসিক একদম বুঝতে চাচ্ছেন, দেখেন, ক্রয় করছেন, ক্রয় করলে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ে না কমে? মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়? কমে যায়। তো মালিকানা সত্ত্বের পরিমাণ কমে গেলে ডেবিট। আর আমার ব্যাংকে টাকা কমে গেছে, সম্পদ কমে গেছে, সম্পদ কমছে, এই যে সম্পদ যদি কমে তখন হচ্ছে ক্রেডিট। আর যারা এত কিছু বুঝতেছেন না, সহজ ভাষায় বলতে গেলে, ক্রয় করছেন, আমরা যখন কোনো জিনিস কিনি, ক্রয় করলে আয় হয় না ব্যয় হয়? ব্যয়, এই যে ব্যয় ডেবিট। ব্যয় সবসময় ডেবিট করবা। আর ব্যাংকে টাকা কমে গেছে মানে সম্পদ কমে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপর আমি কিন্তু বেসিকের বিষয়টা বুঝে গেছি। আর যারা বুঝেন না তারা হচ্ছে কিভাবে ক্রয় করছেন, ক্রয় করলে আয় হয় না ব্যয় হয়? ব্যয় হয়, ব্যয়কে ডেবিট করবা। বিক্রি করছেন, আয় না ব্যয়? বিক্রি করলে আয় হয়, আয় সবসময় ক্রেডিট করবা। এই যে ক্রেডিট, দুই দিকে বুঝে গেছি। যেভাবে বুঝতে পারে এভাবে বুঝে নেবেন। আসলে কিন্তু ওই যে মালিকানা সত্ত্বের পরিমাণ বিষয়টা জানলে একটা লাভ হচ্ছে কি, পরের ম্যাথগুলো আমরা যখন করব কারণ সহ ব্যাখ্যা, তখন কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, এরপর যাই আমরা পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে। এখানে এই বিষয়টা মানে যদি কোনো মানুষের নাম লেখা থাকে, কি বলছি, যদি কোনো মানুষের নাম লেখা থাকে, এটা হচ্ছে বাকিতে। এই যে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যথাক্রমে বিক্রেতা ক্রেতার নাম উল্লেখ থাকলে বাকিতে হয়েছে বলে গণ্য করতে হবে। কোনো একটা জিনিস কিনলাম, মানুষের নাম লেখা আছে, এটা হচ্ছে বাকিতে। তবে নামের পাশাপাশি নগদ চেক ব্যাংক যুক্ত থাকলে বাকিতে হয়েছে বলে গণ্য করা যাবে না। নামের পাশাপাশি যদি নগদ কথাটা বলে দেয়, চেক বলে, ব্যাংক বলে, তখন সেটা তো আর বাকি বলা যাচ্ছে না। আমরা ব্যাখ্যা দিলে বুঝবো। এখন হাসানের নিকট হতে ক্রয়, এই যে এটা হচ্ছে হাসান, হ্যাঁ, আমরা হাসানের নিকট হতে একটা জিনিস কিনলাম, এক্সাম্পল মনে করি এটা কিনলাম, কার থেকে? হাসান থেকে। তাহলে আমরা যখন হাসান থেকে কিনলাম, জিনিসটা কিনলাম, ক্রয় করছি না, এই যে ক্রয় হিসাব। আমরা কোনো একটা জিনিস ক্রয় করে আমাদের কি দেওয়ার কথা? আমাদের হচ্ছে নগদ টাকা দেওয়ার কথা, কিন্তু আমরা কি করি নাই? নগদ টাকা দিই নাই। ওই যে হাসানের নিকট হতে ক্রয় বলছিলাম, কোনো মানুষের নাম লেখা থাকলে সেটা হচ্ছে বাকিতে। তাহলে বাকিতে কিনছি না, তো বাকিতে যখন কিনছি তার মানে হাসান আমার থেকে টাকা পাচ্ছে। তো আমরা আগে বলছিলাম, আমি যদি কারো কাছ থেকে কোনো কিছু পাই সেটাকে বলে দেনদার, আর আমার থেকে যদি কেউ কিছু পাই সেটাকে বলে পাওনাদার। তার মানে হাসানের নিকট হতে ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট। তাহলে আমার থেকে টাকা পাচ্ছে না, আমার থেকে যদি কেউ কিছু পায় এটাকে পাওনাদার বলে, এই যে পাওনাদার হিসাব ক্রেডিট। কারা কারো প্রশ্ন হতে পারে, কেন ক্রয় ডেবিট, কেন পাওনাদার ক্রেডিট? ক্রয় করলে আয় হয় না ব্যয় হয়? ব্যয়, ডেবিট। আর বাকিতে যখন কিনলাম, তাহলে আমার দায়ের সৃষ্টি হয়েছে না, মানে পাওনাদারের সৃষ্টি হয়েছে না, এই যে পাওনাদার সেটা আমার জন্য কি? দায় বাড়ছে, ক্রেডিট। আমি যখন এই জিনিসটা বাকিতে কিনলাম, আমার দায়ের পরিমাণ বেড়ে গেছে না, মানে ও আমার থেকে টাকা পাচ্ছে না, তাই দায়ের পরিমাণ যদি বাড়ে তখন হচ্ছে ক্রেডিট, এই জন্য পাওনাদার হিসাব ক্রেডিট। আর ক্রয় করছি এটা আমার জন্য ব্যয় হয়েছে, যে ডেবিট, সহজ ভাষায় বলতে গেলে। তারপর কালেকের নিকট নগদে পণ্য বিক্রয়। খালেক একজন আমার বন্ধু, এই যে এটা হচ্ছে কালেক, হ্যাঁ, ওই খালেকের নিকট নগদে পণ্য বিক্রয়। আমি কি করছি, বিক্রি করার কি জিনিস আছে, যে এক্সাম্পল দিই, এই যে আমার মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনটা আমি হচ্ছে খালেকের নিকট বিক্রি করছি। তা আমি যখন খালেকের নিকট বিক্রি করলাম নগদে, তখন আমার কি আসছে? নগদ টাকা আসছে, এই যে নগদের হিসাব। আর কি করলাম? বিক্রয় করলাম, এই যে বিক্রয় হিসাব। অর্থাৎ প্রথম কাজ হিসাব বের করা, এই যে করলাম, নগদে বিক্রি করছি, আমার কাছে নগদ টাকা আসছে, নগদের হিসাব। বিক্রি করছি, বিক্রয় হিসাব। এবার আমি যখন খালেকের নিকট নগদে বিক্রি করছি, আমার কাছে নগদ টাকা বাড়ছে না, মানে সম্পদের পরিমাণ বেড়ে গেছে। সম্পদ যদি বাড়ে তখন হচ্ছে ডেবিট, ওই জন্য নগদের হিসাব ডেবিট। আর আমি যে বিক্রি করলাম,
আমার আয় হয়েছে না, আয় সবসময় কি হয়, এই যে ক্রেডিট। আমি একটু আগে বলছিলাম ব্যয় ডেবিট আর হচ্ছে আয় ক্রেডিট। ব্যয় সবসময় কি হবে, ডেবিট, আর আয় সবসময় ক্রেডিট। এই যে নগদ টাকা আসছে, সম্পদ বাড়ছে, নগদের হিসাব ডেবিট, বিক্রি করছি মানে আমার আয় হয়েছে, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপর হচ্ছে আমরা এই যে গ নাম্বারে যাব। আমাদের গ নাম্বার কি বলছে দেখি, পণ্য ক্রয় ও বিক্রয় বাকিতে হয়েছে কিন্তু ক্রেতা বিক্রেতার নাম উল্লেখ নেই, এক্ষেত্রে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার, বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার। একটা জিনিস বাকিতে, এগুলো দরকার নাই, যারা বুঝবেন না তাদের জন্য দরকার আর কি, এখান থেকে বুঝে যায় জিনিসটা। বাকিতে পণ্য ক্রয়, বাকিতে একটা জিনিস কিনলাম, এক্সাম্পল মনে করেন এটা কিনলাম, বাকিতে ক্রয় করছি না, প্রথম কাজ হিসাব বের করা, ক্রয় হিসাব। কিসে কিনলাম, বাকিতে, তাহলে আমার থেকে টাকা পাচ্ছে, আমার থেকে যদি কেউ কিছু পায় এটাকে কি বলে, পাওনাদার বলে, এই যে পাওনাদার হিসাব। যদি বাকিতে না কিনে নগদে কিনতাম, ক্রয় করছি, ক্রয় হিসাব, ক্রয় করে কি দিলাম, টাকা দিলাম, নগদান হিসাব। যদি নগদে কিনতাম আর কি, এখন তো নগদ বলে নাই, বলছে বাকিতে, তাহলে ক্রয় করছি, ক্রয় হিসাব, কিসে কিনলাম, বাকিতে কিনলাম। বাকিতে যখন কিনলাম আমি টাকা পাচ্ছি না আমার থেকে টাকা পাচ্ছে, তাহলে হচ্ছে আমার থেকে টাকা পাচ্ছে। আমার থেকে যদি কেউ কিছু পায় এটাকে কি বলে, পাওনাদার বলে, এই যে পাওনাদার হিসাব। এবার প্রশ্ন হলো স্যার কোনটা ডেবিট কোনটা ক্রেডিট? ক্রয় করলে আয় হয় না ব্যয় হয়, ব্যয়, ব্যয় সবসময় কি হয়, ডেবিট। আর আমি যখন বাকিতে কিনলাম আমার পাওনাদার মানে দায় বাড়ছে না কমছে, বাড়ছে, দায় বাড়লে কি হয়, এই যে ক্রেডিট, একটু আগে বলছিলাম ওইটা। আচ্ছা, এরপর ধারে পণ্য বিক্রয়, বাকিতে কোন একটা জিনিস বিক্রি করলাম, যে একটু আগে বলছিলাম এখানে আমি আমার এই ঘড়িটা কারো কাছে বাকিতে বিক্রি করলাম, এখানে আমার যে মানুষ আছে ওনার কাছে বাকিতে বিক্রি করলাম। তা আমি যখন আমার ঘড়িটা বিক্রি করলাম বাকিতে, হ্যাঁ, এই যে ওর কাছে বাকিতে বিক্রি করলাম, তাহলে আমি ওর থেকে টাকা পাচ্ছি না, অবশ্যই পাচ্ছি। আমি যদি কারো কাছ থেকে কোনো কিছু পাই এটাকে কি বলে, দেনাদার বলে, এই যে দেনাদার হিসাব। আর বিক্রি করলাম না, এই যে বিক্রয় হিসাব। প্রথম কাজ হিসাব বের করা, হিসাব বের করলাম। দেনাদার এটা আমার জন্য কি, সম্পদ, ডেবিট। বিক্রয়টা আমার জন্য কি, আয়, ক্রেডিট। কারণ বাকিতে যখন বিক্রি করলাম আমার সম্পদের পরিমাণ বেড়ে গেছে, তো সম্পদ বাড়লে কি হয়, ডেবিট হয়, ওই জন্য দেনাদার হিসাব ডেবিট। আর বিক্রি করছি মানে আমার আয় হয়েছে, বিক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপর আমরা হচ্ছে ক্রয় ফেরত দেখব। ক্রয় ফেরত, বিক্রয় ফেরতের ক্ষেত্রে উক্ত পণ্য বাকিতে ক্রয় বিক্রয় হয়েছে বলে গণ্য করতে হবে। মানে বিষয়টা হচ্ছে কোনো একটা জিনিস ক্রয় করলাম, ক্রয় করে ফেরত দিছি, বা কোনো একটা জিনিস বিক্রি করলাম, বিক্রি করে ফেরত আসছে, তার মানে আমাকে নিশ্চয়ই মনে করতে হবে ওই লেনদেনটা আগে নিশ্চয়ই বাকিতে হয়েছিল। কারণ নগদ টাকার লেনদেনগুলা হিসাব বিজ্ঞানে কি করা যায় না, ফেরত দেওয়া হয় না, ফেরত নেওয়া হয় না। এক কথায় সহজ ভাষায় বলতে গেলে ফেরত মানে বাকিতে, বুঝতে হবে কি, ফেরত মানে হচ্ছে কি বাকিতে। তাহলে আমরা একটা বিষয় বুঝলাম, ফেরত মানে কি বাকিতে। আচ্ছা, এবার দেখি তাহলে আমরা বুঝি বিষয়টা, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। আচ্ছা, আপনারা তো আশা করি এগুলো লিখছেন, নোট করবেন সবাই কিন্তু। আচ্ছা, আন্তঃফেরত। স্যার আন্তঃফেরত মানে কি, আমি আমার এই ঘড়িটা কোনো এক মানুষের কাছে বিক্রি করছি। দেখো, আমি যখন বিক্রি করছিলাম তখন আমি কিন্তু জাবাদা দিছিলাম, ওর থেকে ওর কাছে বাকিতে বিক্রি করছি আর কি, জাবাদা দিছি, টাকা পাচ্ছি, দেনাদার হিসাব ডেবিট, আর বিক্রি করছি, বিক্রয় হিসাব ক্রেডিট। ভালো করে বুঝে নাও, আন্তঃফেরত মানে কি, কোনো একটা জিনিস বিক্রি করলাম, বিক্রি করে ওইখান থেকে আবার আমার কাছে ফেরত আসছে, এটাকে আন্তঃফেরত বলে বা বিক্রয় ফেরত বলে। আমরা যখন বিক্রি করছিলাম তখন জাবেদা কি দিয়েছিলাম, তখন জাবেদা দিয়েছিলাম দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তখন জাবেদা দিয়েছি আমরা যখন বিক্রি করছিলাম, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আজকে ওই ঘড়িটা নষ্ট, টাইম দেখা যায় না,
তখন ওই গরুটা আমার কাছে নিয়ে আসছে, আমি কি ওর থেকে কোনো টাকা পাবো? আগে ওর থেকে টাকা পেতাম, ওই জন্য দেনাদার বৃদ্ধি পাইছে, ডেবিট, বিক্রয় ক্রেডিট। কিন্তু আজকে যখন আমার গরু আমারে দিয়ে ফেলছে, আমি কোথা থেকে আর টাকা পাবো? না, টাকা পাবো না। তো দেনাদার এটা আমার জন্য সম্পদ। সম্পদ যখন বাড়ে তখন হয় ডেবিট, সম্পদ যখন কমে তখন হয় ক্রেডিট। তার মানে এখন আমার সম্পদের পরিমাণ কমে গেছে না, দেনাদারের পরিমাণ কমে গেছে না? তাহলে দেনাদার আগে বাড়ছে, ওই জন্য ডেবিট হয়েছে। আজকে যখন দেনাদার কমে যাচ্ছে, আমি আজকে দেনাদারকে কি করব? আজকে আমি দেনাদারকে ক্রেডিট করব, অর্থাৎ দেনাদার হিসাব ক্রেডিট। আর যেই ফেরতের কথা বলছে ওই ফেরত ডেবিট, মানে হচ্ছে আন্তঃফেরত বা বিক্রয় ফেরত লিখতে পারেন, আন্তঃফেরত হিসাব ডেবিট। ভালো করে বুঝে নেন, ফেরতের বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো এটা। আমরা যখন গরুটা পড়ে নিই, আগে আপনাদের এক্সাম্পল দিতে গিয়ে হচ্ছে গরু সহ করে ফেলছি আমি। দেখেন, আমরা যখন আন্তঃফেরত মানে কি, কোনো একটা জিনিস বিক্রি করে আবার ফেরত আসা, এটাকে আন্তঃফেরত বলে। আমরা যখন আগে বিক্রি করছিলাম, তার মানে নিশ্চয়ই সেটা বাকিতে বিক্রি করছি। কেমন করে বুঝছি? কারণ ফেরত আসছে এই জন্য। তা আমরা যখন বিক্রি করছিলাম তখন যা দিয়েছিলাম, আগে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কারণ দেনাদার সম্পদ বাড়ছে, ওই জন্য ডেবিট, বিক্রয় হয়েছে ক্রেডিট। আজকে যখন আমাদের জিনিস, এই যে দেখেন আমার কাছে আবার চলে আসছে, আমার জিনিস যখন আমার কাছে আবার চলে আসছে, আমি কি ওর থেকে আর টাকা পাবো? না, টাকা পাবো না। তার মানে দেনাদারের পরিমাণ কমে গেছে গা। দেনাদার যখন বাড়ে তখন হয় ডেবিট, দেনাদার যখন কমে তখন হয় ক্রেডিট, ওই জন্য দেনাদার হিসাব ক্রেডিট। আর যে ফেরতের কথা বলছে ওইটা হচ্ছে ডেবিট। কথা বুঝছেন? ক্লিয়ার? এরপর ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো মানে কি? দেখেন, আমরা প্রথমে চিন্তা করব, একটা জিনিস কিনছি, এই যে এটা দিয়ে দিই, আমরা এই মাইক্রোফোনটা নিলাম, এই মাইক্রোফোনটা নিলাম। তো সত্য কথা বলতে মাইক্রোফোন দিয়ে এখন আর ভিডিও করা হয় না, সরাসরি ভিডিও করা হচ্ছে। মাইক্রোফোনের সাউন্ডগুলো কেমন জানে এক ধরনের লাগে আমার, ওই জন্য মাইক্রোফোন দিয়ে করি না। এই মাইক্রোফোনটা নেওয়া হয়েছে 3000 টাকা দিয়ে। তো এখন ক্রয় করছি, যখন ক্রয় করছিলাম তখন জাবায়া দিছি ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। যখন ক্রয় করছি ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। প্রশ্ন হতে পারে স্যার কেন? আমি যখন ক্রয় করছিলাম তখন বাকিতে কিনছিলাম, এটা এই যে ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। আজকে যখন যার থেকে বাকিতে কিনছিলাম ওর মাইক্রোফোন ওরে গিয়ে ফেরত দিয়ে ফেলতেছি, তাহলে ও কি আমার থেকে আর টাকা পাবে? না। আগের টাকা পাইছিল, দায় বাড়ছে, ওই জন্য ক্রেডিট হয়েছে। আজকে যখন ওর মাইক্রোফোন ওরে দিয়ে ফেলতেছি, আমার দায়ের পরিমাণ বাড়বে না কমবে? কমবে। দায় বাড়লে ক্রেডিট হয়, দায় কমলে ডেবিট হয়। ওই জন্য আমরা কি করব? লিখব পাওনাদার হিসাব ডেবিট, যেই ফেরতের কথা বলছে ওই ফেরত ক্রেডিট। ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এই যে দেখেন, পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে আমরা বুঝলাম ক্রয়কৃত পণ্য ফেরত। যখন ক্রয় করছি নিশ্চয় বাকিতে ক্রয় করছি, যাবায়া দিছি ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। ক্রয় আমার জন্য ব্যয় আর পাওনাদার আমার জন্য হচ্ছে দায়। দায় বাড়ছে যেন ক্রেডিট করছিলাম। আজকে যখন ওর জিনিস ওর দিয়ে ফেলছি, এই যে আমার মাইক্রোফোনটা, ও আমার থেকে আর টাকা পাবে না। দায়ের পরিমাণ বাড়ছে না কমছে? নিশ্চয়ই কমছে। দায় বাড়লে ক্রেডিট হয়, দায় কমলে ডেবিট হয়, ওই জন্য পাওনাদার হিসাব ডেবিট। আর যে ফেরত কথা বলছে এই ফেরত ক্রেডিট। খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই জাবেদাগুলো বুঝেন ভালো করে, সত্য কথা বলতে, আপনি আপনার বইয়ের বাকি যে জাবেদাগুলো আছে ওইখান থেকে আপনি 80% পারবেন। 100 একদম নিশ্চিত থাকেন আপনি 80% জাবেদা নিজে করতে পারবেন যদি বুঝেন, বুঝে করেন। আর যদি মুখস্থ করেন তাহলে যতটুকু মুখস্থ করছেন ততটুকু পারবেন। জাবেদার বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। হিসাব বিজ্ঞানে আমি মনে করি নবম দশম শ্রেণীতে যে ভালো করে জাবেদা পারে ওর থেকে 50% হয়ে গেছে, বই শেষ, 50% বই শেষ হয়ে গেছে আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে। আচ্ছা, যাই হোক, এরপর আমরা আসি। আমরা কিন্তু নোট করব, বারবার বলতেছি, এগুলো আপনাদের বইয়ের 62 পেজে আছে। আচ্ছা, এখানে বিষয়টা কি জানেন, আমরা একটা নতুন আসবাবপত্র কিনলাম বা নতুন আসবাবপত্র বিক্রি করলাম,
এক কথা হচ্ছে নতুন জিনিস কিনি পুরাতন জিনিস কিনি, নতুন পুরাতন শব্দগুলো লেখা যাবে না। এখানে বিষয়টা বলা হয়েছে সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন ক্রয় বিক্রয় শব্দ ব্যবহার করা যাবে না। নতুন আসবাবপত্র কিনছি, নতুন আসবাবপত্রের হিসাব, পুরাতন কিনছি, পুরাতন হিসাব, এগুলো লেখা যাবে না, মানে নতুন পুরাতন শব্দগুলো লেখা যাবে না, কথা হচ্ছে এটা। তো যাই হোক, আমরা এখন আমাদের বিষয় মেতে আসি। বলছে কি নতুন আসবাবপত্র ক্রয়, নতুন কি ক্রয়? আসবাবপত্র ক্রয়। আমরা কি কিনলাম? আসবাবপত্র কিনলাম। এই যে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র কিনে কি দিলাম? নিশ্চয় টাকা দিলাম, এই জন্য নগদ হিসাব। আবার দেখেন কি কিনলাম? আসবাবপত্র কিনলাম, আসবাবপত্র হিসাব। আসবাবপত্র কিনে কি দিলাম? নগদ টাকা দিলাম, নগদ হিসাব। এবার কারো মনে মনে প্রশ্ন আছে, স্যার একটু আগে পণ্য ক্রয় করছিলেন তখন ক্রয় হিসাব লিখছেন, এখন কেন আসবাবপত্র হিসাব লিখছেন? দেখি কার কার মনে প্রশ্ন আছে কমেন্টে বলেন। আচ্ছা, আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র হিসাব কারণ আছে একটা। আমরা যখন কোনো সম্পদ ক্রয় বিক্রয় করব তখন আমরা হচ্ছে ওই সম্পদের নাম লিখব, আর যখন পণ্য ক্রয় বিক্রয় করব তখন ক্রয় হিসাব বিক্রয় হিসাব লিখব। ভালো করে বুঝালেন কথাটা। একটা শব্দ শুনলে এটা ভালো করে মনোযোগ দিলে আপনি বাকি সবগুলো এই বিষয়ে যাবো সবগুলো পারবেন। আমরা যখন আসবাবপত্র বা কোনো সম্পদ ক্রয় বিক্রয় করব তখন ওই সম্পদের নাম লিখব, আর যখন পণ্য ক্রয় বিক্রয় করব তখন ক্রয় হিসাব বিক্রয় হিসাব লিখব। তাহলে আমরা একটা সম্পদ কিনলাম না, ওই জন্য সম্পদের নামটা লিখব। কি কিনলাম? আসবাবপত্র কিনলাম, এই যে আসবাবপত্র হিসাব। কিনে কি দিলাম? টাকা দিলাম, এই যে নগদ হিসাব। প্রশ্ন হতে পারে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। আমি যখন আসবাবপত্র কিনলাম আমার কাছে আসবাবপত্রের পরিমাণ বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। তো আসবাবপত্র সেটা আমার জন্য কি? সম্পদ। সম্পদ বাড়লে কি হয়? ডেবিট হয়। ওই জন্য আসবাবপত্র হিসাব ডেবিট। এই যে সম্পদ বাড়লে ডেবিট। আমি যখন আসবাবপত্র কিনলাম নগদ টাকা দিয়ে ফেলছি না, তো নগদ টাকা বাড়ছে না কমছে? নিশ্চয়ই কমে গেছে। তো নগদ সেটা আমার জন্য কি? সম্পদ। সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। বুঝছেন? আচ্ছা, এরপর পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। সেম একই ধরনের। একটা জিনিস বিক্রি করলাম, আমার কি আসছে? টাকা আসছে, নগদ হিসাব। কি গেছে গা? যন্ত্রপাতি গেছে গা, যন্ত্রপাতি হিসাব। ভুল হয় বিক্রয় হিসাব লিখবেন না কিন্তু, সম্পদ থাকলে সম্পদ হিসাব লিখতে হয়। বিক্রি করছি, টাকা আসছে, আমার নগদ টাকা বৃদ্ধি পাইছে, মানে সম্পদ বাড়ছে, ওই জন্য নগদ হিসাব ডেবিট। আমার যন্ত্রপাতি সেটা আমার জন্য সম্পদ, সেটা গেছে গা, কমে গেছে গা, সম্পদ কমে গেছে, সম্পদ কমলে ক্রেডিট হয়, যন্ত্রপাতি ক্রেডিট। নগদ টাকা আসছে, সম্পদ বাড়ছে, নগদ ডেবিট। যন্ত্রপাতি চলে গেছে, সম্পদ কমে গেছে গা, যন্ত্রপাতি ক্রেডিট। এরপর বলছে কি কর্মচারী জামিলকে বেতন প্রদান। আমার একজন কর্মচারী আছে, এই যে এটা কর্মচারী, ওর নাম হচ্ছে জামিল। আচ্ছা, কর্মচারী জামিলকে বেতন প্রদান, জামিল। আমরা কি দিলাম? বেতন দিলাম, এই যে বেতন হিসাব। বেতন মানে টাকা দিছি না, এই যে নগদ হিসাব। প্রথম কাজ হিসাব বের করা কিন্তু। বেতন দিলাম, বেতন হিসাব। বেতন মানে নিশ্চয় টাকা দিছি, নগদ হিসাব। প্রশ্ন হতে পারে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। বেতন সেটা আমার জন্য আয় নাকি ব্যয়? অবশ্যই ব্যয়, এই যে ডেবিট। নগদ টাকা বাড়ছে না কমছে? কমে গেছে, মানে সম্পদের পরিমাণ কমে গেছে আমার। সম্পদ কমলে কি হয়? ক্রেডিট, এই যে নগদ হিসাব ক্রেডিট। তারপর মনি স্টেশনারি হতে বাকিতে মনিহারি দ্রব্য বিক্রয়। এই যে আমাদের একটু অনেকজন ভুল করে ফেলে, একটু ব্যতিক্রম। আমরা কি কিনলাম? মনিহারি কিনলাম, এই যে মনিহারি হিসাব। অনেকজন এখানে পাওনাদার দিকে, মানে বলছে স্যার আপনি বলছেন না বাকিতে কোনো কিছু কিনলে পাওনাদার হবে, যে টাকা পাচ্ছে পাওনাদার। হ্যাঁ রাইট, অবশ্যই আপনার কথা যুক্তি আছে। আপনারা একটু মনে রাখবেন, এটা মনে করবেন। মনিহারি কিনলাম না, এই যে মনিহারি হিসাব। কিসে কিনলাম? বাকিতে, মানে হচ্ছে বকেয়া মনিহারি হিসাব। কারণ হচ্ছে মনিহারি যখন কিনলাম এটা আমার আয় হয়েছে না ব্যয় হয়েছে? নিশ্চয়ই ব্যয় হয়েছে, ওই জন্য হচ্ছে মনিহারি হিসাব ডেবিট। আর বকেয়া মনিহারি এটা আমার জন্য হচ্ছে দায়, ওই যে বকেয়া মনিহারি হিসাব ক্রেডিট। তারপর তফু ট্রাভার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে। প্রাপ্য মানে পাবো, যে এখনো পাই নাই, এটা আমার জন্য সম্পদ। বলছিলাম এগুলো প্রথম ক্লাসে। প্রাপ্য মানে পাবো, যে এখনো পাই নাই, এটা আমার জন্য কি? সম্পদ। এই যে প্রাপ্য কমিশন হিসাব ডেবিট। আর কমিশন প্রাপ্য হয়েছে মানে এটা আমার আয় হয়েছে না, এই যে
কমিশন আয় হিসাব ক্রেডিট। এরপর আচ্ছা দেখো, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, আমরা কি করলাম? উত্তোলন করলাম, এই যে উত্তোলন হিসাব ডেবিট। কি উত্তোলন করলাম? পণ্য উত্তোলন করলাম, এই যে ক্রয় হিসাব ক্রেডিট। অর্থাৎ পণ্যটিকে থাকলে লিখবো কি হিসাব? ক্রয় হিসাব। উত্তোলন করছি, উত্তোলন হিসাব ডেবিট। কি উত্তোলন করছি? পণ্য, ক্রয় হিসাব ক্রেডিট। যদি পণ্য না বলে নগদ টাকা উত্তোলন করতো, তখন ক্রয়ের জায়গায় লিখতাম নগদ হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপর দোকান হতে পণ্য চুরি হলো। আমার দোকান আছে, দোকান থেকে পণ্য চুরি হয়েছে। আমার কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? নিশ্চয়ই ক্ষতি হয়েছে। এই যে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। কি চুরি হলো? পণ্য, এই যে ক্রয় হিসাব ক্রেডিট। দোকান থেকে যদি পণ্য চুরি না হয়ে নগদ টাকা চুরি হতো, তখন লিখতাম বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভালো করে বুঝেন, দোকান হতে পণ্য চুরি, লাভ না ক্ষতি? অবশ্যই ক্ষতি। বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। কি চুরি হলো? পণ্য চুরি হলো, এটি ক্রয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপর আমাদের বলছে কি ব্যবসায় হতে উত্তোলন। একটু আগে বলছিলাম উত্তোলন বলছে না, কার থেকে? ব্যবসায় হতে। এই যে উত্তোলন হিসাব ডেবিট। কি উত্তোলন করছে? কিছু বলে নাই, তার মানে নিশ্চয়ই নগদ টাকা উত্তোলন করছে। কি উত্তোলন করছে? নগদ টাকা, এই যে নগদ হিসাব ক্রেডিট। ভালো করে বুঝে নেন, উত্তোলন করছে না, উত্তোলন হিসাব ডেবিট। আর কি উত্তোলন করছে? নগদ টাকা উত্তোলন করছে, এই যে নগদ হিসাব ক্রেডিট। আমরা যখন উত্তোলন করি, তখন আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ে না কমে? এই যে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায়। মালিকানা সত্ত্বের পরিমাণ কমলে কি হয়? ডেবিট হয়, এই যে উত্তোলন হিসাব ডেবিট। আর আমরা যখন উত্তোলন করলাম, নগদ টাকার পরিমাণ কমে গেছে না, এই যে নগদ হিসাব ক্রেডিট। এবার ব্যাংক হতে উত্তোলন। আমরা যখন ব্যাংকে যাই, একটা চেক দিয়ে উত্তোলন করি, তখন ব্যাংক আমাদের কিন্তু নগদ টাকা দেয়, এছাড়া আর কোনো কিছু দেয় না। কি দেয়? নগদ টাকা দেয়। এই যে নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট। মানে আমার নগদ সম্পদ বৃদ্ধি পাইছে, ওই জন্য ডেবিট। আর আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কমে গেছে না, আমার ব্যাংকে আগে টাকা ছিল 50,000 টাকা, আমি আজকে 10,000 টাকা উত্তোলন করছি। তাহলে আমি যখন 10,000 টাকা উত্তোলন করছি, আমার ব্যাংকে টাকা কমে গেছে গা, ওই জন্য হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। আর আমি যখন উত্তোলন করছি, চেক দিয়ে টাকা উত্তোলন করছি, আমার টাকা আসছে না, নগদ টাকা আসছে না, সম্পদ বৃদ্ধি পাইছে, এই যে নগদান হিসাব ডেবিট। আর আমার ব্যাংকে টাকা কমে গেছে, সম্পদ কমে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপর ক্যাশ বাক্স হতে টাকা চুরি। আমার দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হয়ে গেছে গা, আমাকে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই ক্ষতি হয়েছে। বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। নগদ টাকা চুরি হয়েছে না, এই যে নগদ হিসাব ক্রেডিট। ক্যাশ বক্স হতে টাকা চুরি, লাভ না ক্ষতি? ক্ষতি। বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। নগদ টাকা কমে গেছে না, নগদ হিসাব ক্রেডিট। এরপর অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট হলো, আগুন ধরে পণ্য পুড়ে গেছে গা, তখন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? নিশ্চয়ই ক্ষতি হয়েছে। বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। কি বিনষ্ট হলো? এই যে পণ্য, পণ্য নামে কোনো হিসাব হয় না, যে ক্রয় হিসাব, ক্রয় ক্রেডিট। দেখো, ক্যাশ বক্স হতে টাকা চুরি, অগ্নি দুর্ঘটনায় পণ্য বিনষ্ট, দুটোটাই ক্ষতি, ওই জন্য বিবিধ ক্ষতি ডেবিট, বিবিধ ক্ষতি ডেবিট। এখানের সময় টাকা চুরি হয়েছে, ওই জন্য নগদের হিসাব। আর এখানের সময় পণ্য বিনষ্ট হলো, পণ্য মানে ক্রয় হিসাব। আচ্ছা, এরপর আমরা দেখি, এরপরে ব্যাংক সুদ মঞ্জুর করলো। বিষয়টা নিয়ে ব্যাংক সুদ মঞ্জুর করলো মানে হচ্ছে ব্যাংক আমাকে সুদ দিছে। এবার একটা বাস্তব উদাহরণ দিই আমরা। উদাহরণ কিরকম? অনেকজন মনে করে ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক আবার সুদ দিছে, আমার নগদ টাকা আসছে, নগদ ডেবিট। আর ব্যাংক সুদ আমার জন্য নাই, ব্যাংক সুদ ক্রেডিট। এটা ভুল ধারণা, বাস্তব উদাহরণ দিচ্ছি, দেখো। ব্যাংক সুদ মঞ্জুর করলো মানে ব্যাংক আমাকে সুদ দিছে। আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকে, স্টুডেন্ট অ্যাকাউন্ট। তো ব্যাংক আমাকে সুদ দিছে, আমার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে। তো ব্যাংক আমাকে মনে করো 200 টাকা সুদ দিছে। তো ব্যাংক আমাকে কল দিয়ে বলবে, জয়নাল স্যার আপনি কোথায়, আপনাকে 200 টাকা সুদ দেওয়া হচ্ছে, আপনি একটু আসেন, এসে হচ্ছে 200 টাকাগুলো নিয়ে যান। কোনো সময় কাউকে কীরকম ব্যাংক কল দিয়ে বলছে, আপনাকে আমরা 200 টাকা 2,000 টাকা সুদ দিচ্ছি, এগুলো আপনারা এসে নিয়ে যান।
ব্যাংক কিন্তু কাউকে কল দিয়ে টাকা নিয়ে যান আপনাকে দিচ্ছিগুলো বলে না। ব্যাংক কী করে, আমার যে অ্যাকাউন্ট নাম্বার থাকে আমার অ্যাকাউন্টে যোগ করে দেয় টাকা অটোমেটিক। তাহলে ব্যাংক যখন আমাকে সুদ দেয়, আমার ব্যাংকে টাকার পরিমাণ বাড়ে না কমে? তাহলে অবশ্যই বাড়ে। তাহলে ব্যাংকের আমার জন্য কি সম্পদ। ব্যাংক হিসাব ডেবিট, মানে ব্যাংক সুদ দিছে মানে আমার টাকা আসছে। কেমন করে আসছে? ব্যাংকের মাধ্যমে আসছে। ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি পাইছে, ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক যে আমার সুদ দিছে এটা আমার জন্য আয় না ব্যয়? অবশ্যই আয়। আয় সবসময় কি হয়? ক্রেডিট হয়। ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ক্লিয়ার? এরপর ব্যাংক চার্জ ধার্য করলো, এটা মানে কি? ব্যাংক আমাদেরকে হচ্ছে এটিএম কার্ড দেয়, তা যখন টাকা জমা দিই তখন হচ্ছে ডিপোজিট, টাকা তুলে উইথড্র, এবং আমাদের কিছু মেসেজ আসে। এটার জন্য কিন্তু ব্যাংক আমাদের থেকে এটা চার্জ কাটে। যেমন এটিএমের জন্য এটা চার্জ কাটে। এটিএম মনে করো, এটিএমের জন্য তোমার থেকে এক্সাম্পল এমনি মনে করো 450 টাকা কাটছে, তো ব্যাংক কি কল দিবে যেন স্যার আপনি কোথায়, আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা বা 30,000 টাকা আছে, ওইখান থেকে আমরা 450 টাকা চার্জ কাটবো, আপনি একটু আসেন এসে চার্জগুলো দিয়ে যান? এরকম কাউকে কোনো সময় কল দিয়ে বলছে চার্জ দিয়ে যান? না, ব্যাংক কাউকে কল দিয়ে বলে না চার্জ দিয়ে যান। এটা ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে নিজে নিজে কেটে ফেলে। তো ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে যখন নিজে নিজে কাটে, তখন আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা কি বাড়ে না কমে? অবশ্যই কমে। তো ব্যাংকের আমার জন্য কি সম্পদ। সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে কি হয়? ক্রেডিট। ওই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। আমার থেকে যে 450 টাকা চার্জ কাটছে, এটা আমার জন্য আয় না ব্যয়? অবশ্যই ব্যয়। ব্যয় সবসময় কি হয়? ডেবিট। এটা ব্যাংক চার্জ হিসাব ডেবিট। তাহলে আমরা সারসংক্ষেপে বুঝলাম কি, ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক আমাকে সুদ দিছে, কল দিয়ে বলে না, অটোমেটিক আমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যায়। তার মানে আমার অ্যাকাউন্টে টাকা বেড়ে যায়। তা আমার অ্যাকাউন্টে যখন টাকা বাড়ে, ব্যাংক হিসাব ডেবিট। এই যে ব্যাংক সুদ দিছে এটা আমার জন্য হচ্ছে আয়, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। আয় সবসময় ক্রেডিট হয়। আর ব্যাংক চার্জ ধার্য করলো মানে ব্যাংক আমার থেকে টাকা কাটছে। তাহলে ব্যাংক চার্জ সেটা আমার জন্য আয় না ব্যয়? অবশ্যই ব্যয়। যে ব্যাংক চার্জ হিসাব ডেবিট। আমার থেকে যে 450 টাকা কাটছে, আমার ব্যাংকে টাকা বাড়ছে না কমছে? অবশ্যই কমে গেছে গা, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপর কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বিষয় না বুঝেন, আপনারা হচ্ছে আমাকে ইনবক্সে যোগাযোগ করতে পারেন, স্যার এটা বুঝি নেই, বিষয়টা একটু আমাকে বলবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো বুঝে দেওয়ার জন্য। আচ্ছা, এরপর আসবাবপত্রের উপর অবচয় ধার্য। এখন প্রশ্ন হতে পারে স্যার অবচয় মানে কি? অবচয় মানে হচ্ছে কোনো একটা সম্পদ ক্ষয় হওয়া, মানে স্থায়ী সম্পদের মূল্য হ্রাস পাওয়া। স্থায়ী সম্পদের মূল্য হ্রাস পাওয়াকে অবচয় বলে। আচ্ছা, অবচয় ধার্য করা হলো কার উপর? আসবাবপত্রের উপর। মানে কোনো জিনিসের মূল্য কমে, কোনো স্থায়ী সম্পদের মূল্য কমে যাওয়া। তাহলে অবচয় সেটা আমার জন্য আয় না ব্যয়? অবশ্যই ব্যয়। এই যে অবচয় হিসাব ডেবিট। আর পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। পুঞ্জীবিত অবচয় কি জানেন? এটা একটা হচ্ছে বিপরীত সম্পদ। বিপরীত সম্পদের বিষয় বলতে গেলে এখন বিপরীত সম্পদ, বিপরীত আয়, বিপরীত ব্যয়, এটা আলাদা। আমি চিন্তা করছি ছোট একটা 5 মিনিট বা 10 মিনিটের ক্লাস দিয়ে বিপরীত সম্পদ, আয়, ব্যয়, দায়গুলো আপনাদেরকে ইনশাল্লাহ শেখাবো। আচ্ছা, যাই হোক, আসবাবপত্র অবচয় হয়েছে, এটা আমার জন্য ব্যয়, অবচয় হিসাব ডেবিট। আর পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপর পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট চেক প্রাপ্তি। আমি আমার এই পণ্যটা রাজীব নামে একজনের কাছে বিক্রি করছি। এই যে এটা রাজীব, ওর কাছে বিক্রি করছি। আচ্ছা, বিক্রি করে কি পাওয়ার কথা? নগদ টাকা পাওয়ার কথা, কিন্তু নগদ টাকা পাই নাই। কি পাইছি? চেক পাইছি। তাহলে চেক পাইছি মানে ব্যাংক হিসাব, আমার ব্যাংকে টাকা বাড়ছে। এই যে ব্যাংক হিসাব ডেবিট। চেক পাইছি না, এই যে ব্যাংক হিসাব। আর কি করছি? বিক্রি করছি, বিক্রি হিসাব। প্রথম কাজ হিসাব বের করা। এই যে বিক্রি করে চেক পাইছি, ব্যাংক হিসাব। আর বিক্রি করছি, বিক্রি হিসাব। আমি যখন রাজীবের নিকট বিক্রি করছি, চেক পাইছি, বিক্রি করে, তখন আমার ব্যাংকে টাকা বাড়ছে না। ব্যাংকে টাকা বাড়লে কি হয় স্যার? এতক্ষণ বলে আসছি, আপনারা বুঝে গেছেন, ডেবিট, সম্পদ বাড়ছে। আর বিক্রি করছি, আয় হয়েছে ক্রেডিট, আর বলতে হচ্ছে না। এরপর দেনাদার হতে চেক প্রাপ্তি।
যা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা করা হলো। দেনাদার হতে ভাই চেক পাইছি, আমার ব্যাংকে টাকা বাড়ছে না কমছে? অবশ্যই বাড়ছে। এই যে ব্যাংক হিসাব ডেবিট। দেনাদার থেকে যখন চেক পেয়ে গেলাম, ওর থেকে কি আর টাকা পাবো না। দেনাদার যখন বাড়ে তখন ডেবিট হয়, আর দেনাদার যখন কমে যায় তখন হচ্ছে ক্রেডিট হয়। এটা দেনাদার হিসাব ক্রেডিট। মানে বিষয়টা হচ্ছে আমার কাছে টাকা আসছে, আমার কাছে কি আসছে? টাকা আসছে কিসের মাধ্যমে? ব্যাংকের মাধ্যমে, মানে চেকের মাধ্যমে, মানে ব্যাংকের মাধ্যমে। ব্যাংকে টাকা বাড়ছে ডেবিট, দেনাদার কমে গেছে ক্রেডিট। চেক প্রাপ্তি, ব্যাংক হিসাব, কার থেকে পাইছি? দেনাদার থেকে পাইছি, এটা দেনাদার হিসাব। এরপর আমি কিন্তু চেষ্টা করতেছি আমার সর্বোচ্চ দিয়ে বোঝানোর জন্য। যদি তাও আপনারা না বুঝেন, কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা হচ্ছে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা লিখে দিচ্ছি, আমার মোবাইল নাম্বারটা 69493033। এটা হচ্ছে আমার নাম্বার। হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এরপর কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলেন। গুরুত্বপূর্ণ বিষয়। আমার প্রতিষ্ঠানে দেখো অনেকজন কর্মচারী আছে, মনে করো, ভালো করে বুঝবা, এটা খুব গুরুত্বপূর্ণ। কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলেন। এটা আমরা পড়ার আগে একটা জিনিস শিখি। আমি একটা প্রতিষ্ঠানের মালিক, আমি যখন প্রতিষ্ঠানকে কোনো কিছু দিব, এটা কি? এটা হচ্ছে মূলধন। বুঝো ভালো করে। মালিক যখন প্রতিষ্ঠানকে কিছু দেয়, এগুলো হচ্ছে মূলধন। মালিক দিলে মূলধন, আর মালিক নিলে উত্তোলন। আমি যদি প্রতিষ্ঠানে কিছু দিই, এগুলো হচ্ছে মূলধন, আর আমি যদি প্রতিষ্ঠান দিয়ে কিছু নিই, এটা হচ্ছে উত্তোলন। এই মূলধনটা আমি যে কোনোভাবে দিতে পারি। আচ্ছা, যাই হোক, এবার আসি তাহলে আমরা কর্মচারীর বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলেন। এই যে আমার এখানে কর্মচারী, ওর নাম হচ্ছে রহিম। ও আমার কাছে আসছে, এসে বলতে, স্যার বা ভাইয়া, আমি কাজ করছি আপনার এখানে, আমাকে টাকাটা দেন। এখন ভাই আজকে হচ্ছে শুক্রবার, আজকে যদি আবার শুক্রবার নামলে বলতেছি আর কি, বোঝার সাথে আজকে হচ্ছে শুক্রবার। এখন ভাই আমার ব্যাংক বন্ধ, এখন আমার কাছে টাকাও নাই, আমি কেমন করে টাকা দিব? ওকে বলতেছি, বলছি ব্যবসায়ীর এখানে টাকা নাই, আজকে ব্যাংক বন্ধ, টাকা দিতে পারবো না। ও বলছে, না আমি তো মানবো না, আজকে আমাকে টাকা দিতেই হবে যে কোনোভাবে। আমি বলছি, নাই কেমনে দিব? আমি বলছি, ব্যবসায়ী দেখেন, আপনি ক্যাশ বক্স দেখেন, এখানে কোনো টাকা নাই, আমি আপনাকে কেমনে টাকা দিব? তো লাস্টে কী করছি, আমি যখন মানতেছে না, খুব চেষ্টা প্রকৃতির, তখন আমি কি করছি, আমার ব্যক্তিগতভাবে পরিশোধ করে গেছি। তাহলে ব্যক্তিগতভাবে যে আমি পরিশোধ করলাম, আমি আমার প্রতিষ্ঠানের কর্মচারীকে পরিশোধ করলাম না। ভালো করে বুঝেন কি বলি, কাকে পরিশোধ করলাম টাকাটা? আমার প্রতিষ্ঠানের কর্মচারীকে। প্রতিষ্ঠানকে দেওয়া যে কথা, প্রতিষ্ঠানের কর্মচারীকে দেওয়া একই কথা। প্রতিষ্ঠানকে দেওয়া যে কথা, প্রতিষ্ঠানের কর্মচারীকে দেওয়া কি একই কথা। তা আমি যখন প্রতিষ্ঠানকে কোনো কিছু দিই, সেগুলোকে কি বলে? মূলধন বলে। এই যে বেতন দিলাম, বেতন হিসাব। এই বেতন কাকে দিলাম? কর্মচারীকে দিলাম। ব্যবসায়ী থেকে না আমার ব্যক্তিগত থেকে? আমার ব্যক্তিগত থেকে। আমি যে আমার ব্যক্তিগত থেকে ব্যবসায়ীর মানুষকে টাকা দিছি, তার মানে আমি নিশ্চয়ই ব্যবসায়ীকে দিই বা ওই কর্মচারীকে দিই, একই জিনিস না। মানে বিষয়টা হচ্ছে, ব্যবসায়ী যদি আমি কোনো কিছু দিই, এটা হচ্ছে মূলধন, আর ব্যবসা থেকে যদি আমি কোনো কিছু নিই, এটা হচ্ছে উত্তোলন। ব্যবসায়ীর কর্মচারীকে কি দিলাম? বেতন দিলাম, এই যে বেতন হিসাব। আর ব্যবসায়ী প্রতিষ্ঠান যাই দিই, এগুলো হচ্ছে মূলধন, এই যে মূলধন হিসাব। বেতন এটা আমার জন্য হচ্ছে ব্যয়, ডেবিট। ব্যবসা প্রতিষ্ঠানকে যা দেওয়া হয়, এগুলো হচ্ছে মূলধন। মূলধন মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। আমার অধিকার আগে যতটুকু ছিল, তার থেকে আজকে আরও বেশি বেড়ে গেছে। কারণ কর্মচারীকে আমি যে 50,000 টাকা বেতন দিয়ে ফেলছি আজকে আমার পকেট থেকে। আগে একটা অ্যামাউন্ট ছিল এমনি ব্যবসায়ী, আজকে 50,000 টাকা করে বেতন দিয়ে ফেলছি, তাহলে আমার পাওয়ার আরও বেশি বেড়ে গেছে। মানে হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে গেছে। তো মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়লে তখন হচ্ছে ক্রেডিট হয়। মূলধন মানে কি? মালিকানা সত্ত্ব। আচ্ছা, বেতন দিলাম, বেতন ডেবিট, আর আমার মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়ছে, ওই যে মূলধন ক্রেডিট। এরপর মালিকের বাজার খরচ ব্যবসা হতে পরিশোধ, এটাও খুব গুরুত্বপূর্ণ। এগুলো বুঝে না আসলে অনেকজন এই বিষয়গুলো। মালিকের বাজার খরচ ব্যবসা হতে পরিশোধ। আমি হচ্ছে পটিয়ার। আমাদের এখানে তো অনেকজন অনেক দূর থেকে ক্লাস করে। আমি চট্টগ্রামের হচ্ছে পটিয়ার ছেলে। একটা মনসেপ বাজার আছে, বা যে কোনো একটা বাজার, আমজুরহাটের বাজারটা বলি,
আমজুরহাট, এটা পটিয়া থানার মধ্যে পড়ছে আর কি আমজুরহাটটা। তো বাজারে গেলাম, আমি হচ্ছে মাছ নিছি 2 কেজি। তো মাছের দাম হচ্ছে 400 করে, 2 কেজির দাম হচ্ছে 800 টাকা। ভালো করে বুঝেন কি বলি। আমি একটা বাজারে গেলাম, মাছ নিছি 2 কেজি, 400 টাকা করে, 800 টাকা। তা আমি ওই মাছ যে বিক্রি করছে আঙ্কেলকে বলছি আপনি যাওয়ার সময় আমার দোকান থেকে নিয়ে, মনে করো আমার একটা দোকানও আছে আমজুরহাটে একদিকে করে, বলছে আমার দোকান থেকে নিয়ে। ও আসছে বাজার শেষ করে যাওয়ার সময় আমার দোকান আসছে, এসে আমার থেকে টাকা নিয়ে গেছে গা, বলছে মাছের টাকাটাতে। তা আমি ওকে দিয়ে দিয়েছি গা। এই যে মালিকের বাজার খরচ ব্যবসা হতে পরিশোধ। তাহলে আমার গড়ের খরচ কার থেকে দিছি? ব্যবসা থেকে দিছি। তাহলে ব্যবসা থেকে টাকা নিছি না, এটা হচ্ছে উত্তোলন। ব্যবসায় যখন দিলাম সেটা যদি মূলধন হয়, ব্যবসা থেকে নিলাম তাহলে সেটা হচ্ছে কি? উত্তোলন। তাহলে আমি এটা কি করছি? নিশ্চয়ই উত্তোলন করছি। উত্তোলন হিসাব ডেবিট। কি উত্তোলন করছি? নগদ টাকা উত্তোলন করছি না, এই জন্য নগদ হিসাব ক্রেডিট। উত্তোলন করছি, উত্তোলন হিসাব ডেবিট। কি উত্তোলন করছি? নগদ টাকা, নগদ হিসাব ক্রেডিট। মনে করো আমি নগদ টাকা উত্তোলন না করে কোনো একটা চকলেট উত্তোলন করছি বা কোনো একটা পণ্য উত্তোলন করছি, তখন হতো উত্তোলন হিসাব ডেবিট, পণ্য উত্তোলন করলে ক্রয় হিসাব ক্রেডিট। এগুলো আগে বলছিলাম। তাহলে বিষয়টা হচ্ছে কি? কর্মচারী বেতন মালিক ব্যক্তিদের পরিশোধ করছে, বেতন ডেবিট, মূলধন ক্রেডিট। আর মালিকের বাজার খরচ ব্যবসা হতে পরিশোধ করছে, উত্তোলন ডেবিট। কি উত্তোলন করছে? নগদ টাকা, নগদ ক্রেডিট। আচ্ছা, এরপর আমরা আসবো আমাদের সর্বশেষ, আশা করি এটা মনে হয়, হ্যাঁ হ্যাঁ সর্বশেষ, খুব গুরুত্বপূর্ণ, এটা একদম গুরুত্বপূর্ণ বলতে খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখো এটা দেখো, বাট্টা সম্পর্কে আমরা সম্ভবত বিগত ক্লাসে বলছিলাম, প্রথম ক্লাস, হ্যাঁ হ্যাঁ বলা হয়েছিল। আমাদের প্রথম ক্লাস যেটা হয়েছে ওইখানে কারবারি বাট্টা, নগদ বাট্টা বিষয় সম্পর্কে বলা হয়েছে, তাও আজকে আবার বলতেছি। বাট্টা 2 প্রকার, একটা হচ্ছে কারবারি, একটা হচ্ছে নগদ। শর্টকাট দিয়ে বলি, এটা কারবারি বাট্টা, একটা নগদ বাট্টা। দোকান থেকে জিনিস কেনার সময় যে কম টাকা নেওয়া হয় ওইটা কারবারি বাট্টা। কোনো বন্ধুকে দাঁত দিছি 20 টাকা, বলছে আমার 18 টাকা দাও, এই যে 2 টাকা নিয়ে নাই, এই 2 টাকা যে ছাড় দিছি এটা হচ্ছে নগদ বাট্টা। কথা বুঝেন ভালো করে। দোকান থেকে জিনিস নেওয়ার সময় যে ছাড় দেওয়া হয় এটা কারবারি, আর বন্ধুকে দাঁত দিছি 18 টাকা আদায় করার সময় যে কম টাকা নেওয়া হয় এটা হচ্ছে নগদ বাট্টা। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার, বুঝছি আমরা এটা। এবার আমরা দেখবো একটু করে এই জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 10,000 টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা প্রদান করা হলো। আমার থেকে একজন মানুষ 10,000 টাকা পায়, আমি ওকে 9,000 টাকা প্রদান করলাম। টাকা আসছে না গেছে? নিশ্চয়ই গেছে। কত টাকা গেছে? 9,000 টাকা গেছে। এই যে নগদ টাকা গেছে গা, নগদান হিসাব ক্রেডিট 9,000। বুঝছো? টাকা পেতো কত? 10,000। দিছি কত? 9,000। দিই নাই 1,000। এই 1,000 টাকা এটা হচ্ছে বাট্টা। এটা কি? বাট্টা। এই যে বাট্টা ক্রেডিট 1,000। এখন প্রশ্ন হতে পারে আপনি কেমন করে বুঝছেন বাট্টা ক্রেডিট? যারা বুঝবেন না তাদের জন্য কৌশল আছে একটা। নগদ যেদিকে বাট্টা সেদিকে। নগদান হিসাব ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে? ক্রেডিট, তার মানে বাট্টাও ক্রেডিট। নগদ যদি ক্রেডিট হয় বাট্টা ক্রেডিট, নগদ যদি ডেবিট হয় বাট্টা ডেবিট। যারা বুঝে না ওদের জন্য, আর যারা বুঝবে তাদের জন্য এখানে কৌশল অবলম্বন করতে হবে না, বুঝে করবো আমরা। আমার থেকে একজন মানুষ 10,000 টাকা পেতো, তারা দিয়েছি 9,000 টাকা, দিনে 1,000 টাকা। এই 1,000 টাকা আমার পকেটে রয়ে গেছে না? টাকা নাই এমনি আমি বলতেছি আর কি, রয়ে গেছে না? এই যে 1,000 টাকা রয়ে গেছে গা, এটা আমার জন্য আয় হয়েছে না? তো আয় সবসময় কি হয়? ক্রেডিট হয়। ওই জন্য বাট্টা হিসাব ক্রেডিট। কি বাট্টা? প্রাপ্ত বাট্টা, মানে পাইছি আমি। ভালো করে বুঝে নাও। যারা বুঝো না তারা নগদ যেদিকে বাট্টা সেদিকে করে দিবা। আর যারা বুঝতে চাও বেসিকের বিষয়, টাকা পেতো 10,000, টাকা দিছি 9,000, দিনাই 1,000। যেটা দিনাই সেটা পকেটে রয়ে গেছে না? এটা আমার আয় হয়েছে না? আয় সবসময় কি হয়? ক্রেডিট হয়। ওই জন্য প্রাপ্ত বাট্টা ক্রেডিট। ও আমার থেকে 10,000 টাকা পেতো, ওরে 9,000 টাকা দিছি,
1000 টাকাও মাফ করে দিয়েছে, ছাড় দিয়ে দিয়েছে, বাট্টা দিয়ে দিয়েছে। ও কি আমার থেকে আর টাকা পাবে? ও আমার জন্য পাওনাদার ছিল না? পাওনাদার বাড়ছে না কমছে? অবশ্যই কমে গেছে। পাওনাদার হিসাব ডেবিট 10,000। আর টাকা বুঝতে পারবে না, দিয়ে দিছি গা, কারণ দায় কমে গেছে গা। দায় বাড়লে ক্রেডিট হয়, কমলে ডেবিট হয়। মানে আবার বলি, 10,000 টাকা পেতো, 9,000 টাকা দিছি, নগদ টাকা গেছে গা। এই যে নগদের হিসাব ক্রেডিট 9,000। পেতো 10, দিছি 9, দিনায় 1, যেটা 1,000 দিনায় এটা আমার কাছে রয়ে গেছে, এটা আমার আয় হয়েছে, প্রাপ্ত বাট্টা ক্রেডিট 1,000। আর ও আমার থেকে আর টাকা পাবে না, আমার দায়ের পরিমাণ কমে গেছে গা। দায় বাড়লে ক্রেডিট হয়, দায় কমলে ডেবিট হয়। পাওনাদার ডেবিট 10,000। ক্লিয়ার? আচ্ছা, এটাও সেম একই ধরনের ভাই। 1,500 থেকে 7,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 6,500 টাকা পাওয়া গেল। 1,500 থেকে এই যে রহিমা নামে আমার একটা বান্ধবী আছে, বুঝছো? রহিমা বা রুকিয়া, নামগুলো কিন্তু খুব সুন্দর, ব্যাচেলার ফ্রেন্ড রুকিয়া। আচ্ছা, 1,500 হতে 7,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 6,500 টাকা পাওয়া গেল। টাকা পেতাম 7,000, টাকা পাইছি 6,500। টাকা আসছে না গেছে? আসছে। কত টাকা আসছে? 6,500 টাকা আসছে। নগদ টাকা আসছে, নগদ ডেবিট 6,500। পেতাম 7, পাইছি 6,500, পাই নাই 500। এটা হচ্ছে বাট্টা। একটু আগে বলছিলাম, নগদ যেদিকে বাট্টাও সেদিকে। বাট্টা ডেবিট 500। ওর থেকে আর টাকা পাবো? 500 টাকা মাফ করে 6,500 টাকা নিয়ে ফেলছি না, তো দানাদার পরিমাণ বাড়ছে না কমছে? নিশ্চয়ই কমে গেছে। দানাদার হিসাব ক্রেডিট 7,000। বুঝছো বিষয়টা? আবার বলি, একজন থেকে 7,000 টাকা পেতাম, 6,500 টাকা পাইছি। টাকা আসছে না গেছে? আসছে। নগদান হিসাব ডেবিট 6,500। নগদ যেদিকে বাট্টা সেদিকে। 500 টাকা বাট্টা। ওর থেকে আর টাকা পাবো না, কমে গেছে গা দানাদার। সম্পদ কমে গেছে, সম্পদ কমলে ক্রেডিট হয় 7,000 টাকা। আমরা যদি এই জাবাদাগুলো আসলে সত্যি সত্যি বুঝে বুঝে করে থাকি, মানে বুঝতে পারি, মানে মুখস্থ না করে, তাহলে আমি মনে করি আমার বইয়ের মধ্যে যে জাবাদাগুলো আছে, আমরা এই জাবাদা প্রায় জাবাদাগুলো পারবো। এখন এটার জন্য কী করতে হবে? এগুলো হচ্ছে খাতায় নোট করতে হবে প্রথমে। নোট করে দ্বিতীয়বার নিজে নিজে করার চেষ্টা করতে হবে। চেষ্টা করার পর আমরা আগামী ক্লাস থেকে সৃজনশীল করবো, তখন আমরা কিন্তু একদম ভালো করে সৃজনশীলগুলো বুঝতে পারবো। আর সবার প্রতি একটা অনুরোধ থাকবে, ক্লাস যদি যে আপনি করেন, করে যদি ভালো লাগে, কিছু বুঝতে পারেন, তাহলে আপনি অবশ্যই অবশ্যই স্যারের ক্লাসে শেয়ার করবেন। এটা আপনাদের প্রতি অনুরোধ। কারণ আপনারা যখন ক্লাস শেয়ার করবেন, তখন আপনাদের অনেক বন্ধুবান্ধব ক্লাসগুলো দেখবে, তখন আমার হচ্ছে ক্লাস করাতে ভালো লাগবে, মানে আগ্রহ সৃষ্টি হবে, আমি ক্লাস আরও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনবো এরকম আর কি। আপনাদের প্রতি অনুরোধ, যদি ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।